নেক্সট কোশ্চেন চলে আসো। বলছে অ্যাপেক্স অর্গানাইজেশন অফ ইন্ডাস্ট্রিয়াল ফিনান্স ইন ইন্ডিয়া, আমাদের দেশে শিল্পে যারা ঋণ দেয় তাদের মধ্যে অ্যাপেক্স কাকে বলে? অ্যাপেক্স কাকে বলে? বল দিচ্ছি, নিজের আনসার করো। হ্যাঁ, মনে রাখবেন, আমাদের দুটো অ্যাপেক্স মনে রাখুন। একটা ওভারঅল শিল্প হচ্ছে আইডিবিআই, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া। রবি, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া। আর যেগুলো স্মলে কে দেয়, স্মলে অ্যাপেক্স কে, এরই একটা পার্ট তোমার ছিল এসআইডিবিআই। হুম, ঠিক আছে। অ্যাপেক্স আর ইন্ডাস্ট্রিয়াল ফিনান্স ইন ইন্ডিয়া ইজ হচ্ছে তোমার আইডিবিআই, আর স্মলে হচ্ছে এসআইডিবিআই। ওকে। আর যদি বলা হয় ভারতবর্ষের তোমার হচ্ছে প্রথম, ইন্ডিয়া প্রথম আমরা কোন অর্গানাইজেশন পেয়েছি ইন্ডাস্ট্রিয়াল ফিনান্সের ক্ষেত্রে? আইএফসিআই। এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়ার প্রথম অর্গানাইজেশন, যে বা যেটা তৈরি হয়েছিল ইন্ডাস্ট্রিয়াল ফিনান্স প্রোভাইড করার জন্য। অ্যাপেক্স নয়, এটা হচ্ছে ফার্স্ট। ভেরি গুড। হ্যাঁ, আইএফসিআই হচ্ছে ফার্স্ট, ইন্ডাস্ট্রিয়াল ফিনান্স কর্পোরেশন অফ ইন্ডিয়া ফার্স্ট। আর অ্যাপেক্স হচ্ছে আইডিবিআই। আর স্মল অ্যাপেক্স কে? স্মল অ্যাপেক্স হচ্ছে স্মল ইন্ডাস্ট্রিজ গুলোর ক্ষেত্রে অ্যাপেক্স হচ্ছে সিডবি। ঠিক আছে। এটা 1948 আইএফসিআই 1948 গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তৈরি করেছিল। এটা হয়েছিল 1964। আর সিডবি কত হয়েছিল? সিডবি কবে হয়েছিল? সিডবি অ্যাকচুয়ালি আইডিবিআই থেকে একটা পার্ট ভেঙে গেল। আইডিবিআই একটা পার্ট সেপারেট করে দেওয়া হলো, যে শুধু স্মল স্কেল ইন্ডাস্ট্রিজ গুলোকে প্রমোট করতে ফিনান্স দেবে। ওকে, যার নাম হচ্ছে সিডবি। এই যে সিডবি যেটা পাচ্ছে, আমরা অলরেডি পরীক্ষায় কোশ্চেন পেয়েছিলাম, সিডবি হেডকোয়ার্টার কোথায়? লখনৌতে। আর এটা তৈরি হয়েছিল 2 এপ্রিল 1990, 1990 সালে তৈরি হয়েছিল। ভেরি গুড, 1990 সালে তৈরি হয়েছিল। আচ্ছা, নেক্সট এই, এটা কিন্তু রিপোর্ট অফ নরসাং কমিটি। নরসাং কমিটি রিপোর্ট 1 আর রিপোর্ট 2, 91 প্রথম রিপোর্টটা, আর দ্বিতীয় রিপোর্ট হচ্ছে 1998, যদিও সেপারেট কমিটি। হুম, এটা প্রথমবার রিপোর্ট দিচ্ছে, আবার এনার নেতৃত্বে সেকেন্ড টাইম কমিটি নিয়োগ হলো, যেটা নরসাং কমিটি 2 বলা হয়। রিপোর্ট সাবমিট করছে 1998-এ। আচ্ছা, নেক্সট পয়েন্ট চলে আসুন। এই যে এগ্রিকালচার ইনকাম ট্যাক্স, এটা অ্যাসাইন হচ্ছে স্টেট গভর্নমেন্ট। এটা বহুবার পরীক্ষায় পেয়েছি, যে এগ্রিকালচার ইনকাম ট্যাক্স এইটা তোমার হচ্ছে কার জুরিডিকশনে পড়ে? ইনকাম ট্যাক্স মানে এগ্রিকালচার ইনকাম ট্যাক্স ইজ আন্ডার জুরিডিকশন অফ দ্য স্টেট গভর্নমেন্ট। এই যে স্টেট গভর্নমেন্টকে অ্যাসাইনটা কে করলো? স্টেট গভর্নমেন্টকে অ্যাসাইনটা কে করলেন? এক্স্যাক্টলি, এইটা তোমার হচ্ছে যে, এইটা মনে রাখবে তোমার। ভেরি গুড, আনসার হচ্ছে, এইটা হচ্ছে কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। যদি আমরা আমাদের কান্ট্রির তোমার যে সংবিধান দেখি, সংবিধান দেখবে সেন্ট্রাল স্টেট ওই পাওয়ার, কেন্দ্র রাজ্য তোমার হচ্ছে সম্পর্ক, কেন্দ্র রাজ্য তোমার হচ্ছে বিভিন্ন বিষয়গুলোকে তোমার হচ্ছে অ্যালট করা আছে তোমার হচ্ছে তিনটে লিস্টের মাধ্যমে। একটা পাচ্ছি আমরা তোমার হচ্ছে যে স্টেট লিস্ট, একটা পাচ্ছি আমরা তোমার হচ্ছে যে ইউনিয়ন লিস্ট, আর একটা পাচ্ছি আমরা কনকারেন্ট লিস্ট। ঠিক আছে। যদি তুমি যদি তুমি ইউনিয়ন লিস্ট দেখো বা লিস্ট ওয়ান যদি দেখো, ইউনিয়ন লিস্ট যদি দেখো, দেখবে ইউনিয়ন লিস্টের যে সমস্ত আইটেম গুলো আছে, তার মধ্যে একটা আইটেম আমরা পাচ্ছি তোমার হচ্ছে যে ইনকাম ট্যাক্স আদার দেন এগ্রিকালচার। অর্থাৎ ইন্ডিয়ান কনস্টিটিউশনের তোমার হচ্ছে সেভেন শিডিউল, ইন্ডিয়ান কনস্টিটিউশনের তোমার হচ্ছে সেভেন শিডিউলে যদি তুমি ওপেন করো, দেখবে সেখানে কি করা হচ্ছে, সেভেন শিডিউলে তোমার হচ্ছে আমরা তিনটে লিস্টের এক্সিস্টেন্স পাচ্ছি। ওকে, একটা হচ্ছে ইউনিয়ন লিস্ট, একটা হচ্ছে স্টেট লিস্ট, আর একটা পাচ্ছি আমরা তোমার হচ্ছে যে কনকারেন্ট লিস্ট। যদি তুমি ইউনিয়ন লিস্টের আইটেমস গুলো দেখো, ইউনিয়ন লিস্টের আইটেম গুলো দেখো, তাহলে একটা আইটেম হচ্ছে কি, তোমার দেখবে আইটেম নাম্বার হচ্ছে তোমার হচ্ছে যে এইটটি 82। ইউনিয়ন লিস্টের আইটেম নাম্বার 82 যদি দেখো, সেখানে স্পষ্ট বলে দেওয়া হচ্ছে ট্যাক্সেস অন ইনকাম আদার দেন এগ্রিকালচারাল ইনকাম। ওকে, তাহলে তুমি যেগুলো ইনকাম ট্যাক্স আসতে আসছে, ইনকাম ট্যাক্স আদার দেন এগ্রিকালচার ইনকাম ইজ দ্য এলিমেন্ট অফ হুইচ আইটেম অফ দ্য ইউনিয়ন লিস্ট অফ আওয়ার কনস্টিটিউশন। তাহলে আনসার কি হলো তোমার? আনসার হয়ে গেল তোমার হচ্ছে 82, আইটেম নাম্বার 82 অফ দ্য ইউনিয়ন লিস্ট অফ আওয়ার কনস্টিটিউশন স্টেট দ্যাট
taxes on income other than agriculture income is under the jurisdiction of the তোমার হচ্ছে ইউনিয়ন গভর্নমেন্ট। অপরদিকে যদি তুমি তোমার হচ্ছে যে স্টেট লিস্ট ফলো করো স্মিতা, 52 নম্বর হচ্ছে যে ওই কনজাম্পশন অর সেল অফ ইলেকট্রিসিটি, ঠিক আছে, কনজাম্পশন তোমার হচ্ছে যে অর সেল অফ ইলেকট্রিসিটি, এইটা হচ্ছে তোমার স্টেট লিস্টের 72তম আইটেমে এইটা বলা আছে। হুম, ঠিক আছে, হ্যাঁ, আচ্ছা। আর 45 আইটেম নাম্বার 45 স্টেট লিস্ট যদি আমরা খুলি, স্টেট লিস্টের যদি আইটেম নাম্বার 45 দেখো, সেইখানে বলা হচ্ছে কি তোমার, সেইখানে বলা হচ্ছে ট্যাক্স অন এগ্রিকালচার ইনকাম। হুম, এই লাইনটা দেওয়া ট্যাক্স অন এগ্রিকালচার ইনকাম, দ্যাট ইজ স্টেট লিস্ট ম্যাটার অফ কার স্টেট গভর্নমেন্ট। তাহলে স্টেট গভর্নমেন্টের যে ম্যাটার সেগুলো স্টেট লিস্ট অ্যাভেলেবল, এবং স্টেট লিস্টের আইটেম আইটেম নাম্বার 45 সেখানে বলছে তোমার ট্যাক্স অন এগ্রিকালচার ইনকাম is under the jurisdiction of the state government. ওকে, এই করতে গিয়ে ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, স্টেট লিস্ট 52 না, 52 তে যেটা বলা হচ্ছে, 52 যেটা বলছে ট্যাক্সেস অন দ্য কনজাম্পশন অর সেল অফ ইলেকট্রিসিটি। হ্যাঁ, আর যেটা সাইজ যেটা বলে 59, ওটা হচ্ছে প্রফেশন, ট্যাক্স অন প্রফেশন বলে না, পি ট্যাক্স বলে না, পি ট্যাক্স, হ্যাঁ, ওইটা হচ্ছে প্রফেশনাল ট্যাক্স, হচ্ছে তোমার হচ্ছে 59 এ বলা আছে। 59 আইটেম নাম্বার, আইটেম নাম্বার 59 হচ্ছে পি ট্যাক্স বা প্রফেশন ট্যাক্স। আচ্ছা, নেক্সট পয়েন্ট চলে আসো। কোথায় গেল কোশ্চেন? 49, as per census 11, the Indian state with highest literacy rate, এই যে স্টেটস গুলো দেওয়া আছে এখানে সব থেকে, ও আচ্ছা 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 আচ্ছা, এই সাইড যেটা বলছি আমরা, আহ, এটা আনসার কি হবে? আনসার হচ্ছে কেরালা, আনসার হচ্ছে কেরালা। তাহলে ভারতবর্ষের মধ্যে আমরা লিটারেসি রেট সবথেকে বেশি কোথায় পাচ্ছি? লিটারেসি রেট সব থেকে বেশি পাচ্ছি কেরালাতে। হুম, অর্থাৎ 49 আনসার হচ্ছে বি এরটা, 49 আনসার হচ্ছে বি, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, 49 যেটা বললাম অপশন বি কেরালা, আর যেটা লিটারেসি রেট তোমার হচ্ছে লোয়েস্ট কোথায়, লোয়েস্ট ইন হুইচ স্টেট? লিটারেসি রেট হাইয়েস্ট বললাম তোমার হচ্ছে যে কেরালা, লোয়েস্ট কোথায়? লোয়েস্ট হচ্ছে বিহার, অ্যাকর্ডিং টু সেন্সাস 2001। এখানে পেয়েছি কেরালায় 94%, আর বিহারে পাচ্ছি কত? 61.8%। ওকে, আচ্ছা। 50 নম্বর কোশ্চেন, ওমেন টু মেন রেশিও ইন ওয়েস্ট বেঙ্গল অ্যাজ পার 2011 সেন্সাস, অর্থাৎ এটা 940 করো, হ্যাঁ, 930, 934 করো, 934 এটা করো, 934 করো। আচ্ছা, বলছেন অ্যাকচুয়ালি কোশ্চেনটা দিচ্ছে যে পশ্চিমবঙ্গের সেক্স রেশিও কত, সেক্স রেশিও ইন ওয়েস্ট বেঙ্গল। হুম, সেক্স রেশিও ইন ওয়েস্ট বেঙ্গল কত, এইটা ওয়েস্ট বেঙ্গলের কত। তুমি দুটো পয়েন্ট মনে রাখবে, 11 সেন্সাস কি ভিত্তি করে। ইন্ডিয়ারটা আমি আগে লিখে দিই। আচ্ছা, এখানে 950,000 বলছো, এ বলছো, হ্যাঁ, পশ্চিমবঙ্গে 950,000 বলছো, এক্স্যাক্টলি আনসার হচ্ছে এ। এটা ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে 1000 পুরুষে মহিলার সংখ্যা হচ্ছে 950। ইন্ডিয়াতে কত আছে? ইন্ডিয়াতে, এই যদিও মনে রাখবে, যদিও মনে রাখবে, প্রভিশনাল রিপোর্টে তোমার বলা হচ্ছে 947, 947 আউট অফ 1000 মেল, নাম্বার অফ ফিমেল হচ্ছে 947, যদি সেটা ফাইনাল রিপোর্টে বলছে 947 না 950, এটা মনে রাখো। যদিও সেটা তোমার প্রভিশনাল রিপোর্টে কি বলেছিল, প্রভিশনাল রিপোর্টে বলেছিল 947। আচ্ছা, ইন্ডিয়ার কত? ইন্ডিয়া হচ্ছে 943, 943 আউট অফ 100, অর্থাৎ অ্যাকচুয়ালি রেশিও হচ্ছে 943:1000। ওকে, 1000 পুরুষে ভারতবর্ষের মহিলার সংখ্যা 943। হ্যাঁ, আর যদি বলে সেক্স রেশিও হাইয়েস্ট কোথায়, সেক্স রেশিও হাইয়েস্ট কোথায়? আগের মতোই আনসার হবে কেরালা, আর লোয়েস্ট একটু আগেই বললাম। হ্যাঁ, এক্স্যাক্টলি, এখনটা মনে রাখবে সমস্মিতা, আমাদের যেমন দেবে 2011 সেন্সাস ভিত্তি করে দেবে। আর লোয়েস্ট হচ্ছে কোথায়? লোয়েস্ট হচ্ছে হরিয়ানা, এইচ এ আর এ ওয়াই এ এন, হরিয়ানা।
ঠিক আছে? হ্যাঁ, এটা হচ্ছে সেক্স রেশিও হাইয়েস্ট, সেক্স রেশিও একবারে কম। এটা হচ্ছে 1084, আর এটা হচ্ছে 879। 1084, 879। নেক্সট পয়েন্ট চলে আসে। আচ্ছা, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নীতি আয়োগ নিয়ে আসলো কার পরিবর্তে? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কাকে সরিয়ে দিয়ে নীতি আয়োগ নিয়ে আসলো? খুব ইজি কোশ্চেন। ওকে, এভরিবডি ট্রাই টু আনসার দিস কোশ্চেন। মানে নীতি আয়োগ আসছে, কাকে সরিয়ে দিয়ে? আনসার হচ্ছে প্ল্যানিং কমিশন, বা অপর নাম বলছি আমরা কি, তোমার অপর নাম বলছি আমরা ন্যাশনাল, ন্যাশনাল প্ল্যানিং, ন্যাশনাল প্ল্যানিং কমিশন, ন্যাশনাল প্ল্যানিং কমিশন, ন্যাশনাল প্ল্যানিং কমিশন। ওকে, ন্যাশনাল প্ল্যানিং কমিশন। আচ্ছা, একটু এটা বলে দিই, যেটা বলছো কি তোমার, যেটা বলছো তোমার হচ্ছে যে চাইল্ড সেক্স রেশিও, এটা বলে দিই পয়েন্ট একটুখানি। চাইল্ড সেক্স রেশিও, এটা মনে রাখবে। আমরা সেক্স রেশিও দুটো পার্ট, একটা চাইল্ড একটা সেক্স রেশিও। চাইল্ড সেক্স রেশিও কোন গ্রুপের? 0 to 6 ইয়ার্স, 0 to 6 ইয়ার্স। হ্যাঁ, 0 থেকে 6 বছর। যদি বলা হয় চাইল্ড সেক্স রেশিও ইন ইন্ডিয়া, ইন্ডিয়াতে চাইল্ড সেক্স রেশিও কত? ইন্ডিয়াতে চাইল্ড সেক্স রেশিও অ্যাকর্ডিং টু সেন্সাস 2011, সেন্সাস 2011, ইন্ডিয়াতে 919। হ্যাঁ, ইন্ডিয়াতে হচ্ছে 900, ইন্ডিয়ায় 919, 919 ইন্ডিয়াতে। ঠিক আছে, ইন্ডিয়ায় 919। হ্যাঁ, আর যদি বলা হয় তোমার হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে কত? ওয়েস্ট বেঙ্গলে মনে রাখবে, ওয়েস্ট বেঙ্গলে চাইল্ড সেক্রেশন তোমার হচ্ছে 956। হুম, সাইদ, ওয়েস্ট বেঙ্গলে 956। ঠিক আছে, আর তুমি যেটা বলছো, এই যে এটা, এটা সেন্সাস 11 রিপোর্ট, প্রভিশনাল রিপোর্ট যেটা বেরিয়েছিল না, প্রভিশনাল রিপোর্ট, হ্যাঁ, প্রভিশনাল রিপোর্টে যেটা প্রাথমিক রিপোর্টে বলেছিল, এটা 919 জায়গায় বলেছিল তোমার 900, তোমার হচ্ছে যে 914 বলে 914 বলেছিল। প্রভিশনাল রিপোর্টে 914 বলছে, যদিও পরবর্তী পর্যায়ে বলছে না 914 নয়, এটা হচ্ছে 919। এটা ফাইনাল রিপোর্ট, এটা হচ্ছে অ্যাকর্ডিং টু ফাইনাল সেন্সাস রিপোর্ট, আর এটা হচ্ছে প্রভিশনাল রিপোর্ট। যেমন ধরো ওয়েস্ট বেঙ্গলে, ওয়েস্ট বেঙ্গলে তোমার প্রভিশনাল রিপোর্টে বললো 950, প্রভিশনাল রিপোর্ট 950 বলেছিল, ফাইনালে তো 956, ফাইনালটাই মেন। ঠিক আছে, মানে আগে একটা প্রভিশনালি বার হয় একটা, আবার তোমার যেখানে তোমার যে কোনো জায়গায় তোমার যে ওই সমস্যা থাকে সেগুলোকে মিনিমাইজ করে নিয়ে ফাইনাল রিপোর্টটা পাবলিশড হয়। হ্যাঁ, আচ্ছা, তাহলে মনে রেখো 919টা মনে রেখো, এটা দরকার নেই অতটা। আর ওয়েস্ট বেঙ্গল 956, 956, ব্যাস, রিমেম্বার দিস 2 পয়েন্টস। হুম, আচ্ছা, নেক্সট পয়েন্ট চলে আসো। নাবার্ড ওয়াজ এস্টাবলিশ ডিউরিং হুইচ 5 ইয়ার প্ল্যান? নাবার্ডটা কোন প্ল্যানে হয়েছিল? ইয়ারটা ছিল 1982 সালে, 1982। এরা, এটা কে প্রোভাইড করছে? ভারত ইন্ডিয়াকে, ইন্দিরা গান্ধী গভর্নমেন্ট, ইন্দিরা গান্ধী। অর্থাৎ এটা হচ্ছে আনসার 5 ইয়ার প্ল্যান। এর ডিউরেশন ছিল 1980 থেকে 1985, 1980 থেকে 1985 এক্স্যাক্টলি। দিনটা তোমার ছিল 12ই জুলাই 1982। হুম, 5 ইয়ার প্ল্যান। আচ্ছা, এই কোশ্চেনটা একটু বুদ্ধিমত্তার কোশ্চেন, একটু ট্রাই করো আনসারটা। বলছে জিডিপি অ্যাট ফ্যাক্টর কস্ট। আমি পয়েন্টটা বলে দেবো, আমি আরেকবার রিপিট করে দেবো। তাহলে কি আনসার হবে এক্স্যাক্টলি? সাহেব 52, আনসার সি, ভেরি গুড। মৌমিত 1982। জিডিপি অ্যাট ফ্যাক্টর কস্ট বলতে কি বুঝছি আমরা? জিডিপি অ্যাট ফ্যাক্টর কস্ট। হুম, আচ্ছা, এই জায়গাটা ক্লিয়ার করে আরেকটু ব্যাখ্যাটা করে দেবো সুবিধা হবে। এক্স্যাক্টলি তোমরা ঠিক আনসার দিয়েছো।
দেখো এই যে কোশ্চেনটা দিয়েছে এখানে, জিডিপি অ্যাট ফ্যাক্টর কস্ট সমান সমান কি হবে? হ্যাঁ, অ্যাকচুয়ালি এখানে অপশনে ভুল আছে, অপশনে পারফেক্ট অপশন নেই। হ্যাঁ, কেন বলি? আহ, দেখো, জিডিপি অ্যাট ফ্যাক্টর কস্ট, হুম, অপশন বি যেটা বলছো, আচ্ছা সাইজের প্রসঙ্গে আসে, অপশন বি যেটা বলছো, জিএনপি মাইনাস ডেপ্রিসিয়েশন অ্যালাউন্সেস। এক্স্যাক্টলি শাহিদ, ভেরি গুড। বুঝতে মানে মানে কোশ্চেনটা ভুলটা আইডেন্টিফাই করেছে, অ্যালাউন্সেস। এই যে এর মানে কি, জিএনপি থেকে ডি বাদ দিলে কি হবে? জিডিপি হবে। কিন্তু এখানে ফ্যাক্টর কস্ট, এখানে কিছু ফ্যাক্টর অস্তিত্ব আছে কিছু? হ্যাঁ, এখানে একটা লিচু আছে, ফ্যাক্টর কস্ট আছে। স্যার এটা 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 হচ্ছে এটা হচ্ছে এনএনপি। সরি, এটা হচ্ছে এনএনপি, হ্যাঁ এক্স্যাক্টলি এটা হচ্ছে এনএনপি। এটা বিয়োগ করলে কি হচ্ছে? এটা বিয়োগ করলে এনএনপি হচ্ছে। তা হলো না এটা? আচ্ছা, তোমার দেখো যেটা বলছি আমরা, তোমার হচ্ছে যে এনএনপি প্লাস ডেপ্রিসিয়েশন অ্যালাউন্স একটা দিচ্ছে। এনএনপি, এনএনপি প্লাস ডেপ্রিসিয়েশন অ্যালাউন্সেস, তার মানে কোনটা? এই, এটা মানে জিএনপি। এটাও হচ্ছে না। অ্যাকচুয়াল অপশন এটাই করতে হবে। দেখো জিডিপি এট ফ্যাক্টর কস্ট মানে কি হবে? জিডিপি এট মার্কেট প্রাইস মাইনাস ইনডাইরেক্ট ট্যাক্সেস প্লাস সাবসিডিজ। হুম, মানে আমার এইটুকু দিয়েছে, এইটা মার্কেট প্রাইসটা দেয়নি আর কি। বোঝা গেল কোশ্চেনটাই? হ্যাঁ স্মিতা, হুম, জিডিপি, জিডিপি আর মার্কেট প্রাইস এটা দেয়নি। জিডিপি, অপশন এটা দেখো তোমার, হ্যাঁ এক্স্যাক্টলি, এটা জিডিপি আর মার্কেট প্রাইস বলতে চাইছে, বাকিগুলো তো অপশনে আসছে না। হ্যাঁ, বাকিগুলো অপশনে আসছে। হুম, ঠিক আছে। তাহলে এই আনসার হচ্ছে, অ্যাকচুয়ালি এটা ফ্যাক্টর হচ্ছে মার্কেট প্রাইস সম্পর্ক, মার্কেট প্রাইস ফ্যাক্টর ডিফারেন্স কোন জায়গায়? ফ্যাক্টর কস্ট সমান সমান মার্কেট প্রাইস মাইনাস ইনডেক্স ট্যাক্স প্লাস সাবসিডিজ। অথবা মার্কেট প্রাইস মানে কি, যে কোনো দ্রব্যের বাজার দাম বলতে কি বলছি আমরা? মার্কেট প্রাইস সমান সমান ফ্যাক্টর কস্ট প্লাস ইনডাইরেক্ট ট্যাক্সেস মাইনাস সাবসিডি। তাহলে ফ্যাক্টর কস্ট সমান সমান কি হবে? সাইন চেঞ্জ করুন, সাইড চেঞ্জ, সাইনও চেঞ্জ হচ্ছে। তাহলে ফ্যাক্টর কস্ট সমান সমান কি হবে? মার্কেট প্রাইস মাইনাস ইনডাইরেক্ট ট্যাক্স প্লাস সাবসিডি। এখানে কি দিয়ে, জিডিপি কি দিয়ে বলছে, কিন্তু এখানে জিডিপির এইটার মার্কেট প্রাইসটা বলেনি। ফলে এইটা সমস্যা, কিন্তু অঙ্কটার আনসার এই করতে হবে। ওকে, নেক্সট পয়েন্ট চলে আসে। আচ্ছা, এটা রিভিশন হয়ে গেল একবার। ফেমা, ফেমা বলতে কি বুঝছি আমরা? ফেমা বলতে কি বুঝছি? ফেমা বলতে আমরা কি বুঝছি বলো? ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট। আর দুটো পয়েন্ট, ফেমা কবে পাস হয়েছিল? কবে পাস হলো? 1999 পাস হয়েছিল। আর যদি বলা হয় কেম ইনটু ফোর্স কবে হয়েছিল? এটা এগুলো শোনো, অনেক কোশ্চেন রিপিট হবে সাই, অনেক কোশ্চেন রিপিট হয়। আর না হলে তোমার এই তথ্যগুলো এখান থেকে রিপিট হবে আর কি। হ্যাঁ, তুমি এই কোশ্চেনটা, আমরা যে পরীক্ষা নিচ্ছি, অনেকটা তোমাকে ইমপ্রুভ হবে এটা। হ্যাঁ, কেম ইনটু ফোর্স, কেম ইনটু ফোর্স হচ্ছে 2000 সালে। তোমার হচ্ছে যে পাস্ট ইন 1999, আর কেম ইনটু ফোর্স ইন 2000। হ্যাঁ, 2000 সালে কার পরিবর্তে, কাকে রিপ্লেস করে? FERA, ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট, ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট কে সরিয়ে দিয়ে। নেক্সট কোশ্চেন নাম্বার 55, দ্য ইনক্রিজ ইন অয়েল সিড প্রোডাকশন, অয়েল সিড প্রোডাকশন বৃদ্ধির জন্য আমরা কোনটা পেয়ে থাকি? হ্যাঁ, ফেরার পরিবর্তে নিতে, ভেরি গুড। আচ্ছা, 55 এর কোশ্চেনটা, অয়েল সিড এইটা ডেভেলপ করার ক্ষেত্রে আমরা কার নাম পাই? অবশ্যই আনসার হচ্ছে ইয়েলো রেভলিউশন, ইয়েলো রেভলিউশন। আর যদি বলা হয় এই যে তোমার হচ্ছে যে এই যে ইয়েলো রেভলিউশন বা অয়েল সিড প্রোডাকশন আমরা ডেভেলপ করব, হ্যাঁ, যদি বলা হয় এইটার সঙ্গে কোন বিশিষ্ট ব্যক্তির নাম যুক্ত? ফেরাই আর বলে, রবি বলে দিচ্ছি, ফেরাটা বলে দিচ্ছি, আগে আনসারটা কোয়েনটা বলে তারপর বলছি। আর যদি বলা হয় তোমার, এই যে আমরা যে পয়েন্টটা পেলাম, হ্যাঁ,
এই যে একটা পয়েন্ট পেলাম তোমার হচ্ছে যে আহ কোশ্চেন বুঝতে কোশ্চেন বুঝে গেছে? এই যে একটা পয়েন্ট যেটা বললাম যেটা, হ্যাঁ এক্স্যাক্টলি এই যে কনসেপ্টটার সঙ্গে কার নাম যুক্ত, যেমন গ্রিন রেভলিউশন আর পেয়েছি তোমার MS স্বামীনাথন, এরকম পাচ্ছি আমরা। এরকম যদি বলা হয় তোমার এইটার সঙ্গে কার নাম যুক্ত, তাহলে এর নাম সার নাম যুক্ত, এটা হচ্ছে শ্যাম পিত্র। এটা হচ্ছে শ্যাম পিত্রদা। শ্যাম পিত্রদা। হুম। ইয়েলো রেভলিউশনের সঙ্গে যুক্ত হচ্ছে শ্যাম পিত্রদা। হলো? হয়েছে? আচ্ছা, যেটা বলে দিই তোমার হচ্ছে যে ওই তোমার ফেরারটা বলে দিচ্ছি, ফেরারটা বলে দিচ্ছি শোনো। আচ্ছা, আরেকটা বিষয় আমি কি বলবো বলছিলাম, একটা বিষয় জানো তোমাদেরকে। ও, ইয়েলো রেভলিউশনটা বললাম। আর একটা পয়েন্ট তোমার, এই ব্লু রেভলিউশনের কার নাম যুক্ত? ব্লু রেভলিউশনের সঙ্গে কার নাম, ব্লু রেভলিউশনের সঙ্গে কার নাম যুক্ত? অনেক সময় কোশ্চেনটা দিয়ে দেয়। ব্লু রেভলিউশনের সঙ্গে কার নাম যুক্ত? দুজন, একজন বাঙালি যার নাম হচ্ছে হীরালাল চৌধুরী, হীরালাল চৌধুরী, আর একটা হচ্ছে অরুণ কৃষ্ণা। হীরালাল, CHOWPH চৌধুরী, অ্যান্ড তোমার হচ্ছে অরুণ কৃষ্ণা, অরুণ কৃষ্ণার নাম লিখো। ঠিক আছে? হুম। আচ্ছা, হলো, এটা মনে রাখবে। আচ্ছা, এবার যেটা বলছি আমরা ফেরা, যেটা বলছি না ফেরা, এই ফেরা কিন্তু মনে রাখবে, ফেরাটা তোমার যেটা পাস হয়েছিল প্রথমবার 1947, FERA, এইটা 1947-এ পাস হলো, অ্যান্ড কেম ইন টু ফোর্স, কেম ইন টু ফোর্স ইন 1948। ঠিক আছে? 47-এ পাস হলো এবং 1948 সালে এইটা কার্যকরী হয়েছিল। এর পরবর্তী পর্যায়ে যেটা পাচ্ছি আমরা, এইটা ফার্স্ট টাইম অ্যামেন্ডেড হয়েছিল, অ্যামেন্ডেড ইন 1973। যদি নাম হয়ে গেল কি তোমার, তাহলে যদি ফেরা, ফেরা অ্যাক্ট ওয়াজ ফার্স্ট টাইম অ্যামেন্ডেড ইন হুইচ ইয়ার, 1973, নাম হয়ে গেল ফেরা, নাম হয়ে গেল ফেরা 73। যেটা কবে কার্যকরী হলো, উইথ এফেক্ট ফ্রম 1974, 1974 সালে। অনেক জায়গায় বইয়ে দেওয়া আছে ফেরা পাস হয়েছে 73 সাল, 73 কিন্তু না, 73 অ্যামেন্ডমেন্ট। হুম। অ্যামেন্ড হচ্ছে 73 সালে, পাস হয়েছিল 47-এ, যেটা 48-এ কার্যকরী হয়। সেই বহুত দিনে ফেরা আইন যেটা ফার্স্ট টাইম অ্যামেন্ড হলো 1973, অ্যান্ড কেম ইন টু ফোর্স ইন 1974। ঠিক আছে? আচ্ছা, নেক্সট পয়েন্ট চলে আসুন। আর যদি বলা হয় ফেরা ওয়াজ ফার্স্ট টাইম লিবারালাইজড, ফেরা ফার্স্ট টাইম লিবারালাইজড হলো তোমার হচ্ছে যে ফেরা ফার্স্ট টাইম লিবারালাইজড ইন 1992 সালে। হুম। প্রথমবার 1992 লিবারালাইজড হয়েছিল, অ্যাকচুয়ালি 1992, 1992, 93 সালে, যেটা সুবিধা আর কি এরা বলবে। আর ফেরা তোমার কবে অফ হয়ে গেল, ফেরা অস্তিত্ব বিলোপ হলো কবে, 2000 সালে। তাহলে এই কটা ইয়ার। ঠিক আছে? হুম। এই অলরেডি আমাদের স্মিতা কিন্তু ইয়ারগুলো প্রত্যেকটা মেনশন করেছিল। 47-এ তোমার পাস, 48-এ কার্যকরী হলো, 73-এ তোমার হচ্ছে যে, হ্যাঁ স্মিতা, 99 না, ফেরা তোমার হচ্ছে যে ফেরা অবলুপ্ত হবে 2000 সালে। ফেরা তোমার ওই অবলুপ্ত 2000 সালে কার পরিবর্তে হলো, ফেমা, ফেমার দ্বারা হলো। ফেরা ওয়াজ অ্যাবলিশড ইন 2000 বাই ফেমা, ফেমা ওয়াজ পাসড ইন 1999। ফেমা পাস হয়ে 1999 ফেমা পাস হয়েছিল। হুম। এবং ফেমা 1999 পাস হচ্ছে, 2000 সালে কার্যকরী হলো, ফেরাকে রিপ্লেস করে। Who wrote a book describing the theory of economic drain of India during British rule? খুব ভালো কোশ্চেন। হ্যাঁ, ব্রিটিশ রুলে আর্থিক নির্গম, আর্থিক তোমার যে বই নির্গমন ঘটছে, ইনার বই লিখলেন। আর থিওরি আবিষ্কার করলেন, ড্রেন অফ ওয়েলথ থিওরি। এটা দাদা ভাই নিউরোলজি। তাহলে এটা মনে অনেক সময় কোশ্চেন দেয়, ড্রেন অফ ওয়েলথ
থিওরি প্রবক্তা কে? ড্রেন অফ ওয়েলথ থিওরি প্রবক্তা দাদাভাই নওরোজি। এবং এই থিওরিটা বই আমরা পেয়ে থাকি, যে বইয়ের নামটা কি? যে বইয়ের নামটা হচ্ছে তোমার দ্য পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। দ্য পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। হুম, এটা কারেন্ট ইভেন্টের কোশ্চেন। তোমার হচ্ছে এটা 2023-24 করবে, হ্যাঁ, 2023-24, ঠিক আছে, মানে ফিনান্সিয়াল ইয়ার 2023-24। হ্যাঁ, এই বছরে তোমার হচ্ছে যে ওই পাবলিক সেক্টর ব্যাংক, যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো তোমার হচ্ছে যে প্রফিট কত অ্যাচিভ করেছে। এটা কারেন্ট ইভেন্টের প্রশ্ন। দেখা গেলো তোমার হচ্ছে যে ওই ফার্স্ট এপ্রিল 2023 থেকে শুরু করে 31 মার্চ 2024, এই যে গ্যাপটা, মানে ভারতের বিভিন্ন ব্যাংকগুলো তোমার মোট প্রফিটের পরিমাণ 1.0 লাখ crore, 1.04 লাখ crore। আনসার বি এর, ঠিক আছে, 1.0, সরি 1.4 লাখ, অপশন এ একটা 1.4 লাখ crore, 1.4 না, 1.4 লাখ crore। বিনা সাহেব, বিনা আমি ভুল করেছি, 1.4 লাখ crore। হ্যাঁ, পাবলিক সেক্টর ব্যাংকস collectively earned a cumulative profit exceeding 1.4 লাখ crore in the financial year of 2023-24। হুম, এক্সাক্ট সাহেব। নেক্সট, 50 হাউ মেনি ব্যাংকস ওয়ার ন্যাশনালাইজড ইন 1980? 1980-তে কতগুলো ব্যাংক ন্যাশনালাইজড হয়েছিল? 1980-তে কতগুলো ব্যাংক ন্যাশনালাইজড হয়েছিল? 1980-তে কতগুলো ব্যাংক ন্যাশনালাইজড হয়েছিল? আমরা দুটো পিরিয়ড মনে রাখবো, 1969-এ, এই 14টা হচ্ছে 1969। হুম, 19 জুলাই, এটা হচ্ছে 6টা ব্যাংক। 15 এপ্রিল 1980-তে 6টা ব্যাংক। হুম, এক্স্যাক্টলি। নেক্সট, আচ্ছা, হোয়াট ইজ দ্য টার্গেট পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ এলআইসি নিড টু অ্যাচিভ বাই মার্চ 2020, by May 2027? হ্যাঁ, সেবি, সেবির মতে। হ্যাঁ, এক্স্যাক্টলি। আচ্ছা, মানে সেবি বলছে যে মানে এলআইসি তোমার যে শেয়ার হোল্ডিং, আচ্ছা simple। এই সেবির সেবি তোমার হচ্ছে যে মানে একটা টার্গেট প্রেডিকশন দিচ্ছে। হুম, যে এলআইসির বর্তমান যে শেয়ার হোল্ডিং যেটা আছে, সেইটা 2027 সালে বাড়িয়ে একটা পার্সেন্টেজ করতে চায়, কত পার্সেন্ট? এক্সাক্ট আনসার হচ্ছে 10%। আনসার হচ্ছে 10%, ঠিক আছে। আচ্ছা, যদি বলা হয় এই রাইট নাও তোমার হোয়াট পার্সেন্টেজ অফ শেয়ার ইজ হোল্ড বাই দ্য পাবলিক, এই মুহূর্তে এলআইসি এর কত পার্সেন্ট শেয়ার, এটা 27 বলে 10% নিয়ে যাওয়া হবে। হ্যাঁ, এই মুহূর্তে এলআইসি এর কত পার্সেন্টেজ শেয়ার তোমার হচ্ছে যে ওই মার্কেটে সাধারণ লোকেরা হোল্ড করে আছে, পিপুলরা। এলআইসি বা একই, ঠিকই আছে, আনসার ঠিক করেছে, এটা ঠিকই করেছে। তোমার হচ্ছে যে আহ, মানে পিপুল, এই যে পাবলিক শেয়ার হোল্ডিং কত? এক্স্যাক্টলি 3.5%। তাহলে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কত আছে? বাকিটা 96.5%। এই 3.5%-এ বাড়িয়ে করবো কি তোমার 10% করা হয় বলে তোমার হচ্ছে যে সেবি একটা তোমার হচ্ছে টার্গেট ফিক্স করবে। হ্যাঁ, ওই তো মানে 3.5% বিক্রি করছে মানে কি, 3.5% বিক্রি করছে মানে ওই পোর্শনটুকু শেয়ারটাকে, ওই পোর্শনটুকু শেয়ার হচ্ছে পাবলিক বা পিপুল, পাবলিক শেয়ার হোল্ডিং। হ্যাঁ, পাবলিক শেয়ার হোল্ডিং। আর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কত? 96.5%। হুম, মে মাস। আচ্ছা, নেক্সট, ব্ল্যাক রেভলিউশন ইজ রিলেটেড টু, ব্ল্যাক রেভলিউশনটা কার সঙ্গে যুক্ত? ব্ল্যাক রেভলিউশন
এইটা কার সঙ্গে যুক্ত? আমরা হামেশাই কোশ্চেন পেয়ে যাই, ব্ল্যাক রেভলিউশন ফিস, কোল, ক্রুড অয়েল, না মাস্টার্ড প্রোডাকশন? এক্স্যাক্টলি এই ক্ষেত্রে আনসারটা করবে কিন্তু তোমার হচ্ছে ওই ক্রুড অয়েল প্রোডাকশনের সঙ্গে যুক্ত। ক্রুড অয়েল হুম প্রোডাকশনের সঙ্গে যুক্ত হচ্ছে অ্যাকচুয়ালি ব্ল্যাক পেট্রোলিয়াম প্রোডাক্টস অফ ক্রুড অয়েল। আনসার হচ্ছে সি এর, আনসার হচ্ছে সি। হুম আনসার হচ্ছে সি। ঠিক আছে। ক্রুড অয়েল প্রোডাকশন কারেক্ট আনসার। অ্যাকচুয়ালি ব্ল্যাক রেভলিউশন হচ্ছে তোমার যেটা মেন যে পয়েন্টটা, তোমার significant increase in petroleum output. হুম significant increase in petroleum output। আচ্ছা 61 সিড বি স্ট্যান্ডস, 61 আনসার কি হবে? আচ্ছা সিড বি একটু আগে বললাম 1990 আমরা পেয়েছি, আইডিবিআই থেকে সেপারেট হয়ে গেল। স্মল ইন্ডাস্ট্রিজ গুলোর ফিনান্সিয়াল ক্ষেত্রে অ্যাপেক্স কোনটা? সিডবি। এটা স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া, সিডবি। এসআইডিবিআই এটা হচ্ছে স্মল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট, আইডিবিআই ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া, এটা স্মল ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া, স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া, সিডবি। হুম ওকে। আচ্ছা সিডবি হেডকোয়ার্টার মনে রাখবে, পরীক্ষায় কোশ্চেন দিয়ে দেয় লখনৌ। সিডবি হেডকোয়ার্টার লখনৌ। এবং মনে রাখবে হচ্ছে অ্যাপেক্স রেগুলেটরি বডি, মানে একদিকে অ্যাপেক্স শিল্পের ইন্ডিয়া স্মল ইন্ডাস্ট্রি ইন্ডিয়া, অপরদিকে স্মল ইন্ডাস্ট্রিজ সেক্টরে যারা লোন দেয় তাদেরকে রেগুলেট করে কে? সিডিবি। অর্থাৎ একদিকে অ্যাপেক্স বডি ফর ফিনান্সিং টু দ্য স্মল স্কেল ইন্ডাস্ট্রিজ, অপরদিকে রেগুলেটরি বডি হুম ফর ওভারঅল লাইসেন্সিং অ্যান্ড রেগুলেশন অফ মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ। ঠিক আছে, ফিনান্স কোম্পানিজ মানে যারা মাইক্রো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ কে লোন দেয়, ওদেরকে রেগুলেট করে কে? ওদেরকে রেগুলেট করে তোমার হচ্ছে যে এই তোমার সিডি। ঠিক আছে। হুম আচ্ছা 1990 এটা তৈরি হলো, 1990 সালে এটা তৈরি হয়েছিল। আচ্ছা আরেকটা খুব ভাইটাল কোশ্চেন, এই যে সিডবি, সিডবি যেটা 1990-তে তৈরি হলো, কার থেকে ভেঙে গিয়ে? আইডিবিআই। অর্থাৎ ইনিশিয়ালি ইট ওয়াজ আন্ডার দ্য আইডিবিআই। হুম বাট ইন আ পার্টিকুলার ইয়ার সিডবি ওয়াজ সেপারেটেড, SIDBI was separated from the IDBI in which year? হ্যাঁ বা in which year SIDBI was delinked from IDBI? In which year SIDBI was delinked বা separated, delinked from, এটা সেপারেটেড করলাম SEPARATED, সেপারেটেড বা ডিলিংড ফ্রম আইডিবিআই কোন বছরে? এইটা আনসার হচ্ছে 2000 সালে। হ্যাঁ 2000 সালে। হ্যাঁ 2000 সালে। যেমন ধরো আইডিবিআই, আইডিবিআই তৈরি হয়েছিল, আইডিবিআই হ্যাঁ এটা হয়েছিল 1964, এবং কার আন্ডারে ছিল? ইনিশিয়ালি ইট ওয়াজ আন্ডার দ্য রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। হুম ইন হুইচ ইয়ার আইডিবিআই ওয়াজ সেপারেটেড ফ্রম আরবিআই? এসিপিই, SEPERATED, separated from আরবিআই ইন হুইচ ইয়ার? এইটা কিন্তু মনে রাখবে 1976। মানে প্রথম দিকে এটা আরবিআই মানে আরবিআই আন্ডারে তৈরি হলো, আরবিআই তৈরি করছে, আরবিআই আন্ডারে কাজ করতো। 76-এ আইডিবিআই মানে গভর্নমেন্ট নিয়ে নিচ্ছে, অর্থাৎ আইডিবিআই ডিলিংড হয়ে গেল বা সেপারেট হয়ে গেল আরবিআই থেকে 1976। ঠিক আছে। দ্য 1 রুপি নোট বিয়ার দ্য সিগনেচার অফ, 1 টাকার নোট, 1 টাকার নোটে কার সই আমরা দেখতে পারি? আমাদের কান্ট্রিতে আমরা পেয়েছি। হ্যাঁ সে তো আইডিবিআই ব্যাংক যেটা বলছো, আইডিবিআই ব্যাংক সুইটা। আচ্ছা এই যেটা বলছি আমরা যে আহ কার সই দেখতে পাই আমরা? অবশ্যই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া যে রাইট আছে ইস্যু করার, সেখানে আরবিআই গভর্নরের সই থাকে। আর যেখানে তোমার হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ইস্যু করার রাইট আছে, সেখানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার
মিনিস্ট্রি অফ ফিনান্স সেক্রেটারি, অর্থাৎ ফিনান্স সেক্রেটারি সই দেখতে পাই। ফিনান্স সেক্রেটারি আমরা সই দেখতে পাই 1 টাকার নোটে। আর 1 টাকার নোট বাদ দিয়ে বাকি যে নোটগুলো পাচ্ছি আমরা, 1 টাকার নোট বাদ দিয়ে বাকি যে নোটগুলো পাই সেখানে কার সই দেখতে পাই? তো 2 টাকা থেকে শুরু করে 2000 টাকার নোট, 100 টাকার নোট, 200 টাকার নোট, 500 টাকার নোটে কার সই দেখতে পাই? অবশ্যই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার গভর্নরের সই দেখতে পাই। ঠিক আছে? এখনো সত্যিকার দাস। আচ্ছা, এইখানে এই বর্তমানে কে আছেন, কারেন্ট এই পোস্টটা কে হোল্ড করছেন? হু ইজ দ্য কারেন্ট ফিনান্স সেক্রেটারি অফ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া? দ্য কারেন্ট ফিনান্স সেক্রেটারি অফ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইজ টিভিএস, টিভি সামনাথন, টিভি সামনাথন, SOMNATH। আচ্ছা, 1 টাকার নোট ইস্যু করা আমাদের কান্ট্রিতে, 1 টাকার ইস্যু করা হয় 1 রুপি নোট কোন আইনকে ভিত্তি করে? ধরো 10 টাকার নোট, 100 টাকার নোট রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া 1934 এর সেকশন 20 কে ভিত্তি করে। আর 1 রুপি নোটটা, 1 রুপি নোট মেটালিক কয়েন্স, তাকে ভিত্তি করে কয়েনেজ অ্যাক্ট 2011 কে ভিত্তি করে। ভেরি গুড, ভেরি গুড এভরিবডি। কয়েনেজ অ্যাক্ট 2011 কে ভিত্তি করে ইস্যু করা হয়। 63 in the fiscal year 2000, হ্যাঁ, in the fiscal year 2022 23-24 মানে last fiscal year, which country overtook the United States to become India's largest trading partner? অর্থাৎ 2023-24 বছরে তোমার হচ্ছে যে ভারতের মোস্ট ইম্পর্টেন্ট ট্রেডিং পার্টনার কে ছিল, যেটা ইউএস থেকে ক্রস করে গেল? ভেরি গুড, আনসার হচ্ছে চায়না। আনসার হচ্ছে চায়না। ঠিক আছে, তার আগের বছর টপিকে ছিল ইউএসএ ছিল। হুম, এক্স্যাক্টলি। শাহেদ, সাহিদ, স্মিতা, মৌমিতা, সৌপ্তিক, ভেরি গুড প্রত্যেকটি। হুম, তোমার হচ্ছে যে রবি, ভেরি গুড। আচ্ছা, আনসার হলো কি, কোন আনসার হচ্ছে চায়না। 2023 এখনো পর্যন্ত লাস্ট আমরা রিপোর্টটা পেলাম সেখানে হাইয়েস্ট কে আছে? হাইয়েস্ট হচ্ছে চায়না।